শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় গাড়ি বিলাস, লাল গালিচা, ফিরে আসছে ভিআইপি সংস্কৃতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক জনাব গোলাম মাওলা রনি, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রথমে গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় গাড়ি বিলাস, লাল গালিচা, ফিরে আসছে ভিআইপি সংস্কৃতি। এরপরে অবশ্য একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে আসলেই কি ফিরে আসছে কি না। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আমরা দেখছি, লাল গালিচার বিষয়টি তো কয়েকদিন আগে ঘটলো। আজকে গণমাধ্যমে যেটি এসেছে, দৈনিক সমকাল একটি রিপোর্ট এসেছে, সেখানে সচিব এবং উপদেষ্টা যারা, তাদের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে যেরকম অনিয়ম উঠে এসেছে, দীর্ঘদিন থেকে এই অনিয়ম হয়তো চলছিল মন্ত্রীদের ক্ষেত্রে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সকল বিষয়গুলো নতুন করে হবে, আগের জিনিসগুলো পুনরাবৃত্তি হবে না সেই প্রত্যাশা তো ছিল। সেই জায়গাতে এই ন্যূনতম এই জায়গাতেও এক একজন উপদেষ্টার দেখা গেছে, যে কজন উপদেষ্টা আছে তাদের মধ্যে একজন বাদে প্রায় সবাই গাড়ি ব্যবহার করছেন, শুধু নয় একাধিক গাড়ি ব্যবহার করছেন, এবং কারো দুটি তিনটি গাড়িও রয়েছে, কারো বাসায় গাড়ি ব্যবহার করছেন। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, ওনারা বলছেন যে আমি বিষয়টি সেভাবে জানি না, ওভাবে দেখিনি, সচিবরা আমাদেরকে দিয়েছেন। এই রকম অবস্থার কি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনবো। না, প্রথমত আসলে আমাদের দেশের আমলাতান্ত্রিক একটা জটিলতা আছে দীর্ঘদিন ধরে, এবং রাজনীতিবিদদেরকে আমলারা যেভাবে ব্যবহার করেন, তো যারা ক্ষমতার কেন্দ্রে যান, মন্ত্রী হন, এমপি হন, তারপরে আরও যে সরকারি বড় বড় পদ পদবিগুলো ব্যবহার করেন, তো সেখানে আমলারা রাজনীতিবিদদেরকে এত চমৎকারভাবে কনভিন্স করে ফেলে তাদেরকে যদি এক মুঠ ছাই এনে কোনো আমলা যদি বুঝিয়ে বলেন যে এটা হলো অমৃত স্যার, এটা যদি আপনি খান আপনার গায়ের রং ফর্সা হবে, আপনার দীর্ঘায়ু হবে, এবং আপনার মাথা যে টাক, এটা এক সপ্তাহের মধ্যে চুল গজিয়ে যাবে। এবং এই কথাগুলো বলা এবং বিশ্বাস করানোর জন্য তারা টেকনিক্যালি সো সাউন্ড যে এই রাজনীতিবিদরা প্রায় সব ক্ষেত্রেই আমলাদের এই জিনিসগুলো গলদঘরণ করে। এবং এটা সে প্রান্তিক লেভেলে, আপনি উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে ধরুন প্রধানমন্ত্রী পর্যন্ত, তারা এই কৌশলগুলো জানে। এখন যারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন, তো তারা তো বেশিরভাগই তরুণ, প্রশাসনিক অভিজ্ঞতা নাই, রাজনৈতিক অভিজ্ঞতাও একেবারে অপ্রতুল। তারা অগ্রপশ্চাৎ নিয়ে হয়তো এখন ভাবছেন যে কীভাবে যেতে হবে, বা আসলাম কেন, আমাদের বিদায়টা কেমন হবে। উপদেষ্টাদের অনেকে তো আমলাও ছিলেন। হ্যাঁ, আমলা ছিলেন, কিন্তু রাজনীতিবিদ ছিলেন না। তো এখন এই যে আমরা ছিলেন, আবার মূল ব্যাপার হলো আমরা যখন তারা ছিলেন, তাদের যে জমানাটাতে যারা ছিলেন সেই জমানাটা পাল্টে গেছে। তারা একটা যে ভ্যালুসটা ক্যারি করতেন যে সময়টা আমরা ছিলাম অনেক আগে, এই ভ্যালুসটা এখনকার আমলাদের মধ্যে নেই। এখন আপনি যদি এই বর্তমান জমানাতে একজন সচিব, তার জীবনযাত্রার সঙ্গে যদি আপনি আসাফুদ্দৌলা সাহেবকে বসিয়ে দেন, কিংবা আপনি মোকাম্মেল হক সাহেবকে বসিয়ে দেন, কিংবা মুফাজ্জল করিম সাহেবকে বসিয়ে দেন, তারা প্রথমে আশ্চর্য হয়ে যাবে, তারপরে তারা সুইসাইড করার জন্য তারা এই বিভিন্ন ট্যাবলেট খুঁজবে যে এই কী অধঃপতন হলো আমলাতন্ত্রের। আমাদের অনেক সুযোগ ছিল, আমরা বাড়ি করতে পারতাম, গাড়ি করতে পারতাম, সব কিছু করতে পারতাম, কিন্তু কোনো কিছু না করে আসাফুদ্দৌলা বলবো আমি তো সারা জীবন খালি গান নিয়েই থাকলাম। তারপর সে মুফাজ্জল করিম সাহেব বলবেন যে আমি তো কবিতা নিয়েই থাকলাম। আর তারপরে শেষে অন্যান্য যারা আছে তারা স্ব পেশায়। তো এরকম অনেক আমলা ছিলেন। কেউ যদি তাদের একটু বলতো যে চলেন একটু শিকার করে আসি, একটা পাখি শিকার করতে পারলে তারা মনে করতো জীবনের সবচেয়ে একটা বড় বিষয়। এই কর্মটাকে তারা মনে করতো একটা প্রাইড অ্যান্ড প্রেস্টিজ। কিন্তু এখন এটা হয়ে গেছে মানি মেকিং। আর টাকা রোজগার করার জন্য পলিটিক্যাল লোকদেরকে বা পলিটিক্যাল পোর্টফোলিও অ্যান্ড পোস্টকে তারা যদি যতটা জিম্মি করতে পারে, এবং আওয়ামী লীগ জমানাতে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের যে পতন, এই পতনটা মূলত আমলাতন্ত্র দ্বারা এই কেউ গিয়ে প্রধানমন্ত্রীকে হয়তো বুঝিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে এই জিনিসটা করা দরকার, বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য হওয়া দরকার,
তারপরে শেষে একসাথে কত লক্ষ 10 লক্ষ লোক জাতীয় সঙ্গীত গাইবে, এবং প্রায় সবগুলোর সাথে শত কোটি টাকার একটা লেনদেন ছিল। এবং এদের মধ্যে যে সকল আমলারা এই কাজগুলো করেছেন, করে আপনি গিয়ে দেখেন তাদেরকে এখন ধরা হচ্ছে শত শত হাজার হাজার কোটি টাকার লেনাদেনা। তদ্রূপ এখন যারা নতুন আসছে, আসার পরে প্রথম আমলারা তো একটা ভয় পেয়ে গেছে যে না জানি আগের তত্ত্বাবধায়কের মধ্যে কী হয়, বা এই যে চারিদিকে যত সোশ্যাল মব হচ্ছে, সেই সোশ্যাল মবে বিচারপতিদেরকে নামানো হচ্ছে, তারপরে বিভিন্ন স্কুল কলেজে হচ্ছে, না জানি সচিবদেরকে ধরা হবে। তো এটা তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল। কিন্তু এখন 7 মাস পরে দেখলো যে মাই গড, সবাইকে ধরা হয়েছে, আমাদেরকে এখনও পর্যন্ত ধরা হয়নি। এখন পর্যন্ত কোনো ডিসিকে ধরা হয়নি, কোনো এসপিকে ধরা হয়নি, তারপর শেষে কোনো সচিবকে ধরা হয়নি, বিভাগীয় কমিশনারকে ধরা হয়নি, অথচ টিওনোকে ধরা হয়নি। এখন একটা উপজেলাতে ধরেন টোটাল অপরাধটা শুরু হয় ওসিকে দিয়ে আর টিওনোকে দিয়ে, আর এই দুই অপরাধটাকে ম্যাটেরিয়ালাইজ করে রাজনৈতিক সরকার আমলে আর একটা পোস্ট আছে পিআইও, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার। তো এরাই ওই উপজেলার যত রকম লেনাদেনা থেকে শুরু, তারপরে হলো এলজিডির একজন ইঞ্জিনিয়ার থাকে। তো এরাই মূলত উপজেলার এই 4 জন লোক হলো দুর্নীতির একেবারে মাস্টার মাইন্ড। তারপরে এই লোকগুলোর দ্বারাই ভোট জালিয়াতি বলেন, গুন্ডামি বলেন, বদমাইশি বলেন, এখন যে যা কিছু হচ্ছে, মূলত এই 4 জন লোককে আপনি আচ্ছা মতো টাইট দেন, দেখবেন যে পুরো উপজেলা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে পরিবর্তনের ক্ষেত্রে আমরা অনেক কিছু করেছি। বিয়ে বাড়িতে গিয়ে আওয়ামী লীগের নেতা ধরার নাম করে সেই তাদের লাঞ্ছিত করেছি, মাস্তান ধরতে গিয়ে থানা পুলিশ আক্রমণ করেছে, কিন্তু সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল, সেই ক্রিমিনালদেরকে আমরা এখনো পর্যন্ত তাদের স্পর্শ করতে পারিনি, বিশেষ করে প্রশাসনে। হ্যাঁ, প্রশাসনে। ফলে এই প্রশাসনের যে সমস্ত অফিসাররা আছে, এই সময়টাতে একটা রাতারাতি ধরেন অনেক র্যাডিক্যাল পরিবর্তন হয়েছে। যেমন ধরেন একজন ডিপটি সেক্রেটারি, তো ডিপটি সেক্রেটারি সে বিএনপি করতো বা জামাত করতো, এখন এই দলবাজি করার কারণে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়েছে। আচ্ছা, বাদ দেওয়ার পরে আবার এই 15 বছর যারা দলবাজি করছে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এই যে নতুন যে রিপ্লেসমেন্টগুলো হয়েছে, এগুলো তো আমরা ভালো মানুষ দিয়ে রিপ্লেস করতে পারিনি। আমরা কি করেছি, আওয়ামী লীগের যে সকল দলবাজ দালাল লোক আছে তাদেরকে বাদ দিয়ে ওই যে যাদের বিএনপি ট্যাক্স ছিল, জামাত ট্যাক্স ছিল, তাদেরকে 3টি 4টি প্রমোশন দিয়ে একজন ডিপটি সেক্রেটারিকে এডিশনাল সেক্রেটারি বানিয়ে, রাতারাতি বানিয়ে সেক্রেটারি বানিয়ে তাদেরকে বসিয়েছি। বসার পর এখানে দেখেন তাদের প্রায় অনেকের মধ্যে এই 16 বছর যাবত একটা ফ্রাস্ট্রেশন ছিল, অনেকে দীর্ঘদিনের বঞ্চনা ছিল এবং বঞ্চনা ছিল। তো এখন সেই জন্য কি তারা ডিজার্ভ করে না সেই পদটা? এখন না, পদটা ডিজার্ভ কোনো অবস্থাতেই করে না। মূল ব্যাপার হলো তারা বঞ্চিত হয়েছে। তারা বঞ্চিত হয়েছে তাদের অপরাধের কারণে। তাদের তো এমনি এমনি করা নেই, তারা বিএনপি করেছে, তারা জামাত করেছে। আবার এখন যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে, তারা আওয়ামী লীগ করেছে। এখন আমরা রাষ্ট্রীয় যে কর্মকর্তা যাদেরকে নিয়োগ দিছি, দলবাজি করার জন্য তো নিয়োগ দিইনি, তারা নির্দলীয় থেকে সুন্দরভাবে রাষ্ট্রের সেবা করবে। দেয়ার এই সময়ের মধ্যে ধরে মতাদর্শ তো ধারণ করতেই পারে, না না, মতাদর্শ সেটা সবারই ধারণ করতে পারে, কিন্তু সেটা কর্মে কেন প্রকাশ পাবে? আপনি চিন্তা করুন, আওয়ামী লীগ সরকার আমলে যদি বঞ্চনার শিকার হয়ে থাকে 5 জন, বাকি 95 জন লোক তো বঞ্চনার শিকার হয়নি, তারা তো তাদের মেধা যোগ্যতা দিয়ে এই 15টা বছর চাকরি করেছে, তাই না? আবার এই যে 95 জনের মধ্যে আবার এইরকম দেখেন আওয়ামী লীগের নাম করে যাদেরকে বিদায় করা হয়েছে তারা কিন্তু 1%ও না, বাকি 99% কিন্তু এখনও আছে। তাহলে আমাদের বক্তব্যটা হলো যে এই মন্দ লোকদেরকে তাড়িয়ে আরও মন্দ লোকদেরকে আনতে হবে, কেন যারা মানে 20 বছর আগে মন্দ লোক ছিল, 15 বছর আগে মন্দ লোক ছিল। তা 15 বছরের মন্দ লোকের থেকে এই অবসর সময় তাদের কাজ ছিল না, কর্ম ছিল না, 15 বছর বসে বসে খালি তারা চিন্তা করছে যদি সুযোগ পাই এটা করব, এটার সঙ্গে এটা লাগাবো, ওটার সঙ্গে ওটা লাগাবো। আর যখনটা তার সুযোগ পেয়েছে, সুযোগ করার পরে দেখলো যে আমি একজন উপদেষ্টা পেয়েছি, বয়স 80 বছরের বেশি, বুড়া মানুষকে ইজিলি কনভিন্স করা যায়, এবং বুড়া মানুষ অনেক কিছু মনে থাকে না। তারপর আমি একটা উপদেষ্টা পেয়েছি যে আমার সন্তানের বয়সী, তো তাকে গিয়ে যদি আমি একটু বলি, স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনার এই জিনিসটা করা উচিত, স্যার আপনার ড্রেসটা, আপনার বাসাটা এই ধরনের করা উচিত, স্যার এই যে আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন, আপনার একটা ক্যানালির স্যুট পরা উচিত। তো ওই যে ইয়াং, সে চিন্তা করে যে ও মাই গড, একজন সচিব আমাকে এই কথা বলছে, তখন তার মাথা ঠিক থাকে না। এখন বোঝার চেষ্টা করেন যে এই যে সিস্টেমগুলোতে আমরা টোটাল পোস্টগুলোতে যেখানে বসিয়েছি, দ্য সিলেকশন ওয়াজ নট গুড। আমরা সত্যিকার অর্থে কোনো বঞ্চিত না, যারা যোগ্যতা সম্পন্ন, যারা ডিজার্ভ করে এবং যাদের হওয়া উচিত, তাদেরকে না নিয়ে আমরা বঞ্চনার নামে সেই সমস্ত লোকদেরকে নিয়েছি যাদের
এই যে এখন বলা হয়েছে যে বিএনপি করতো বা জামাত করতো, এখন একটা লোক কেন বিএনপি জামাতের ট্যাগ আসবে তার প্রতি? এই জিনিসটা তো ঠিক হচ্ছে না। ফলে কি হচ্ছে, যা হবার তাই হচ্ছে। এখন সে 20 বছরের তার যে অপ্রাপ্তি, এবং তার সমপর্যায়ের আগে যেমন ধরেন বেনজিরের সাথে একজন লোক ছিল, সে এসপি অবস্থায় ছিল বা জুনিয়র এসপি হিসেবে ছিল, বেনজির আইজি হয়ে 1000 কোটি টাকার মালিক হয়ে গেল। এখন ক্যাডেটে বা পুলিশে হয়তো বেনজিরের চাইতে তার ক্যারিয়ার ভালো ছিল, বেনজির কোনো দল করতো না, এখানে এসে আওয়ামী লীগ ক্ষমতা হওয়ার পর রাতারাতি আওয়ামী লীগ হয়ে গেছে, আর ওই লোক ধরেন বিএনপি করতো বা জামাত করতো, কথায় কথা। এখন সে 20 বছর বসে বসে সে শুধু প্ল্যান করেছে, আর বেনজিরকে দেখছে আর রাগ হয়েছে যে আমি যদি কোনোদিন সুযোগ পাই আমি বেনজিরের আব্বা হয়ে যাব। কিন্তু একবারও সে তওবা করে না, আস্তাগফিরুল্লাহ, আমি যে কাজগুলো করেছি আমি ভুল করেছি, মানে আমি আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয় আমি আর জীবন জিন্দিগিতে এই কাজগুলো করব না, এই কথা কেউ বলতে পারবে না। কোরআন শরীফ ধরে কেউ বলতে পারবে না যে আমি এই কাজ করেছি। অথবা ধরেন সচিবদের মধ্যে আপনি ধরেন ওই যে আর কি একজন সচিব ছিল তো, রামদা ঠামদা নিয়ে ঘোরাফেরা করতো, মোটাসোটা কি একটা ছিল যেন নাম, কি বিন না কি যেন মনে আসতেছে। তো এখন ওকে দেখে হয়তো আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগের কথা বলতে কবির বিন আনোয়ার, তো কবির বিন আনোয়ারের রামদা দেখে, পিস্তল দেখে হয়তো তারই কোনো সহকর্মী ডিপটি সেক্রেটারি বসেছিল, সে বলে দাঁড়াও হয়ে নেই, যদি হই তুই তো রামদা এনেছিস, আমি একে 47 এনে টেবিলের উপর রাখবো, তারপর দেখাই দেবো কত জানে কত চাল। এবং সেই জিনিসগুলোই এখনো হচ্ছে। এই হলো অবস্থা। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। প্রফেসর এ কে এম মতিনুর রহমান, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেবেন, মিউট করা আছে বোধ হয়। না না, আমারটা আনমিউট করে আছে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি আচ্ছা, যে বিষয়টি আমরা আজকে আলাপ করছিলাম যে ভিআইপি সংস্কৃতিকে আবার ফিরে আসছে কিনা, এবং দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সেটি বলছি। আরও কিছু ঘটনা এর মধ্যে ঘটেছে, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ মজলিস ভাই আপনাকে, এবং স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক তাদেরকে শুভেচ্ছা এবং সালাম। সেই সাথে সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমি রনি ভাইয়ের কথাগুলো শুনছিলাম, খুব প্রথম থেকে শুনতে পারি নাই। যতটুকু শুনতে পেরেছি সেটার উপরে একটু আমার আলোকপাত করতে চাই, তারপরে আপনার প্রশ্ন উত্তর দিতে চাই। রনি ভাই যেটা বলেছেন, যে আমি যতটুকু বুঝতে পারলাম যে সচিবদের এই যে পদোন্নতি, অর্থাৎ আপনার এই যে রাজনৈতিক ট্যাগ দিয়ে আর কি, কখনো বিএনপি, কখনো জামাত, কখনো আওয়ামী লীগ। দেখুন, এই জায়গাতে আমি দুটো জায়গায় একটু রনি ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত করছি। নাম্বার ওয়ান, প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে নিঃসন্দেহে প্রজাতন্ত্রের সেবক হিসেবে তারা দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক, এটি আমাদের সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ এই যে আমলাতান্ত্রিক যে সংস্কৃতি আমরা ধারণ করছি, এটি আসলে কলোনিয়াল সংস্কৃতির একটা অংশ, আমরা সেখান থেকে বের হতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি যোগ্য হই অযোগ্য হই, আমি যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্য দিয়ে যে কোনো ব্যক্তি যখন প্রশাসনে যায় বা সিভিল সার্ভিসে যায়, তখন এটি ধরে নেওয়া হয় যে সে যোগ্যতার মানদণ্ড দিয়েই এই পর্যন্ত এসেছে। এখন আমি যদি সরকারের আজ্ঞাবহ না হয়, তখন আমাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, এবং সেই ট্যাগ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু বঞ্চনার শিকার হতে হয়েছে দীর্ঘ 17 বছর। সেই 17 বছর বঞ্চনার শিকারের আমি আমি আমার কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারি নাই, এবং আমি সেবাও দিতে পারি নাই। সেই কারণে আমার একটা বঞ্চনার জায়গা ছিল, এটি যেমন সত্য, এবং এই বঞ্চনার কারণে আমাকে প্রতিনিয়ত বঞ্চিত হতে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে আমি রাষ্ট্রের এই জায়গাতে যেতে পারি, এটি কিন্তু খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। পাশাপাশি যে যে দুটো জায়গায় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রথমত হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সকল সচিবদেরকে পদায়ন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যাদের 15 বছর 20 বছর আগে রিটায়ারমেন্ট চলে গেছে, যাদের বয়স এখন 70+। তো উপদেষ্টাদের বয়স যেরকম 70, 75, 80, তারাও চুজ করেছেন যে 15 বছর কোন আইনে এবং কোন বিধান অনুযায়ী 15 বছর আগে রিটায়ারমেন্টে গেলে তাকে একটা মন্ত্রণালয়ের সচিব বানাতে হবে। এটি আমার ব্যক্তিগতভাবে বোধগম্য নয়। এই জায়গাতে আমি রনি ভাইকে সংযোজন করছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বিগত দিনে দেখা গেছে যে ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হচ্ছে। আমি ক্রাইম করেছি, কারাপশন করেছি, সে কারণে কিন্তু আমি চাকরিচ্যুত হয়েছি।
সেটাও কিন্তু এই বিপ্লবের পরে সে বলছে আমি বঞ্চনার শিকার হয়েছি, তাদেরকে পদোন্নতি করা হয়েছে। এই দুটি জায়গাতে আমার সংযোজন, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি প্রশাসনকে বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু যদি কোনো বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছর যোগ্য অনেক কর্মকর্তাকে ট্যাগ লাগিয়ে তাদেরকে কিন্তু ইচ্ছাকৃতভাবে কর্ম থেকে বিরত রাখা হচ্ছে এবং জাতিকে সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন সেবার জায়গায় যদি আমি আলোচনা করতে চাই, তাহলে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং একই সাথে প্রশাসনিক যে সংস্কৃতি, সেটি হচ্ছে কলোনিয়াল রাষ্ট্রের একটা রূপরেখারই কিন্তু একটা বহিঃপ্রকাশ এখন আমাদের বাংলাদেশে রয়েছে। সেই জায়গা থেকে আমরা উদ্ধার করতে পারি নাই, আমরা উদ্ধার হতে পারি নাই ডিউ টু রাজনৈতিক সংস্কৃতি কারণে। কারণ রাষ্ট্র ব্যবস্থায় যখনই যে দল ক্ষমতায় থেকেছে, সে কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে তাদের হাতিয়ার হিসেবে, তাদের বাহিনী হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, জনগণের সেবক হিসেবে নয়। আপনি লক্ষ্য করবেন একজন ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার, এটিকে যদি আমি বলি সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টরেট। এখন এর বাংলা যদি আপনি করেন, তাহলে জেলা প্রশাসক হয় কিভাবে? অর্থাৎ জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে তারা নিজেদেরকে প্রভু মনে করে এবং তারা মনে করে যে তারা যে ত্রাণ বা যে সেবাটা জনগণকে দেয়, এটি প্রভুরা প্রজাদেরকে দিচ্ছে। এই জায়গা থেকে কিন্তু আমরা কখনোই বেরোতে পারিনি এবং আমাদের রাজনৈতিক সদিচ্ছার কারণে এই জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্র যারা পরিচালনা করে, তারাও এখান থেকে তাদেরকে বের করে নেই। কি কারণে? তাদেরকে সন্তুষ্ট রেখেছে এবং তারা তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে। অর্থাৎ জনগণকে প্রকারান্তরে কোনো না কোনো ভাবে বলির পাঠা বানাতে হবে এবং সেটি জনগণ হয়েছে। সুতরাং আমরা আশা করেছিলাম যে দীর্ঘদিন পর, অর্থাৎ 17 বছর ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পর একটি পট পরিবর্তন হচ্ছে, যেখানে মানুষের বোধোদয় হবে এবং যারা আজকে আপনার ইন্টারিম গভর্নমেন্টে যারা রয়েছেন, যেটি আপনি মানে শিরোনাম করেছেন, সেটা হচ্ছে সচিব উপদেষ্টাদের গাড়ি বিলাস, লাল গালিচে ফিরে আসছে ভিআইপি সংস্কৃতি। দেখুন, আমি এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশে। এখন নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে যে আপনি দেখবেন যে মুজিববাদ, জিয়াবাদ কথাটিও আসছে। আমার আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পড়াশোনা করেছি, রনি ভাইদের সাথেই আমি কন্টেম্পোরারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো কোনোদিনও জিয়াবাদ এই শব্দটি শুনি না। অর্থাৎ জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় এবং সেনা কর্মকর্তা থাকা অবস্থায় এবং সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় আপনি তার ব্যক্তিগত সততা, তার কর্তব্যনিষ্ঠা এবং এটি নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারে নাই। আজকে ন্যারেটিভ তোলা হচ্ছে কি কারণে? জিয়াবাদ মানে মুজিববাদের সাথে জিয়াবাদ শব্দটি যুক্ত করা হচ্ছে, যাদের আন্দোলনে বিন্দু পরিমাণ কোনো ভূমিকা ছিল না এবং তারাই আজকে এই নতুন নতুন থিওরি উদ্ভাবন করছেন। আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণেই যে খালকাটা যে প্রজেক্ট ছিল জিয়াউর রহমানের, আপনি দেখবেন তার একটা ছবি আছে এবং সেই ছবিতে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় যখন খাল খনন করতে গিয়েছেন, একটা গেঞ্জি ছিল এবং একটা শার্ট, সরি একটা প্যান্ট, এবং যে প্যান্ট সহ কাদা মাটিতে মেখে গেছে, মানে এই ছবিটা আসছে। এবার এটা কিন্তু আজকে না, এটা একদম ওই সময় থেকে, মানে এখন হয়তো আমরা দৃশ্যপটটা দেখছি, ওই সময় আমরা ছোট ছিলাম দেখেছি। আজকে আপনি উপদেষ্টা বা অন্যান্যদেরকে যে সম্বর্ধনা দেখবেন এবং লাল গালিচা, অর্থাৎ দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয়, আপনি এই যে রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, রাষ্ট্র সংস্কার যতভাবে আপনি করেন না কেন, যাদেরকে তারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের ব্যক্তির সংস্কার যদি না হয়, মানসিকতার সংস্কার যদি না হয়, আচরণের সংস্কার যদি না হয়, দৃষ্টিভঙ্গির সংস্কার যদি নয়, তাহলে কখনোই ইতিবাচক পরিবর্তন আসবে না। এটি গেল নাম্বার ওয়ান। আমি সলিমুল্লাহ খান স্যারের গতকালকের একটা সাক্ষাৎকার দেখছিলাম। আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি একজন পণ্ডিত মানুষ হিসেবে এবং একজন কি বলে যায় লেখাপড়া জানা একটা মানুষ হিসেবে। উনি পুরস্কার পেয়েছেন এবং উনি স্বীকৃতি দিয়েছেন যে আমাদেরকে নিয়ে গিয়ে মানে পেছনের সারিতে, অর্থাৎ অর্থাৎ এখানে গুণী মানুষের যদি কদর কোনো জাতি করতে না পারে এবং তার যে কপালে পরত পরত দুঃখ, সেটি তো আমরা স্বাধীনতার পর নয়, স্বাধীনতার আগ থেকে আমরা লক্ষ্য করছি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে, এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের সাথে অতপ্রতভাবে জড়িত এবং আপনাকে প্রাসঙ্গিকভাবে এখানে বলি যে আমার নামে, আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, 4 তারিখে রাষ্ট্রদ্রোহী মামলা রুজু করার পরিকল্পনা হচ্ছে এবং তার মধ্যে 3 নম্বর আসামি আমি। এখন শেখ হাসিনা যদি না বিদায় নিত, আমি জানি না এই পৃথিবীতে আমি থাকতাম কিনা, অথবা আমি আয়নার ঘরে গিয়ে গায়েব হতাম কিনা। আমি কথাটি বলছি এই কারণেই, রাষ্ট্রের প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি। আমরা মনে করছি একটা পরিবর্তন চাই এবং ইতিবাচক একটা পরিবর্তন। কিন্তু দুঃখজনক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে পরিকল্পনাগুলো নিয়েছেন এই 6 মাস 7 মাসে, আপনার দৃশ্যপটে একটি ঘটনা আমাকে দেখান যে হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে আপনি বলবেন যে এখনো লাগাম টেনে ধরেছে, সত্য,
কিন্তু দৃশ্যপটে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন তারা আনতে পেরেছে বা সংস্কারের কোনো পরিকল্পনা তারা আনতে পেরেছে এমনটি নয়। সুতরাং জাতিকে প্রতিনিয়ত তারা হতাশ করছে। জি, অর্থাৎ অসংখ্য young ধন্যবাদ। generation আমি যারা আসবো আবার জীবন আপনার দিয়েছে, কাছে। শহীদ হয়েছে না, যারা শহীদ হয়েছে, এই যে 2000 তরুণ তাজা জনতা শিক্ষার্থী শহীদ হয়েছে, এরা শহীদ হয়েছে কেন? এই দেশটাকে মূলত একটা পরিবর্তনের জন্য শহীদ হয়েছে। অনেকে এখনো পঙ্গু হিসেবে আহ মানে চিকিৎসাধীন রয়েছে। তো সুতরাং এই দায়বদ্ধতা আসলে আমরা আমাদের সবার, এবং আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে যে আসলে তাদের একটা মানে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া। জি। অর্থাৎ বর্তমানে যে অবস্থাটি চলছে, এখানে কখনো কখনো ফ্যাসিস্ট সরকারও আপনার হরতাল কল করছে, বিভিন্ন ভিডিওতে ভাইরাল মানে স্টেটমেন্ট তারা দিচ্ছে, এবং পাশাপাশি আপনি দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থায় থেকেও রাজনৈতিক দল গঠন করারও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুতরাং ডক্টর মতিনুর সবকিছু- রহমান। আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব মোস্তফা কামাল, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। যে কথা শুরুতে বলছিলাম যে সব কিছু আমূল বদলে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটি দেয়া হয়েছিল, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে পেছনের দিকে আমরা যাচ্ছি কিনা, কিংবা যে ইতিবাচক পরিবর্তনের কথা ডক্টর মতিন বলেন সেটিও দেখা যাচ্ছে না কাঙ্ক্ষিত। কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার দুজন সহ আলোচক, একজন শিক্ষক, আরেকজন আমার কাছে সাংবাদিক বলতে বেশি ভালো লাগে, রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। অনেকগুলো কথা এখানে এসেছে। তো আমরা যখন কখনো কোনো বিষয়ে বিতর্ক করি অথবা আলোচনা করি অথবা ঝগড়াই করি, আমরা ঠিক খেয়াল রাখতে পারি না যে কি নিয়ে করছি বা কোথায় ছিলাম। তো আমি 5 আগস্টের কথা বলতে চাচ্ছি মূলত। তো ওই সময়টাতে যে পরিস্থিতির থেকে আমরা উত্তরণ ঘটেছে, সবারই উত্তরণ ঘটেছে, পরিবর্তন হয়েছে। কার জন্য কতটুকু ভালো, কার জন্য কতটুকু মন্দ, ওইটা আরেক বিবেচনা। কিন্তু যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে বৈষম্য শব্দটা ছিল, আমাদের কাঙ্ক্ষিত ছিল যে একটু একটু করে, পুরো পরিবর্তন হবে না, একটু একটু করে অন্তত পরিবর্তনের একটা নমুনা শুরু হোক, অথবা বিসমিল্লাটা শুরু হোক, ভিত্তিটা গড়ুক। কিন্তু আপনি যে শিরোনাম করেছেন, বাস্তবিক কারণেই শিরোনামটা করেছেন, বিলাসের কথা এসেছে ওখানে। তো ওখানে বিলাস বা বিলাসিতা, তো কারো জন্য যেটা বিলাস, কারো জন্য হয়তো বা এটা ইমার্জেন্সি প্রয়োজন, নিত্যপণ্যের মতো। তারা গাড়ি ব্যবহার করছেন, কারো বাড়ির প্রতি বিলাস আছে, কারো বাগানের প্রতি বিলাস আছে, কারো আবার নতুন যেটা আবিষ্কার হয়েছে যে রিসোর্টের প্রতি বিলাস আছে। নানান বিলাসিতার মধ্যে গাড়ি বিলাসের সংবাদটা আজকে বাজারে বেশ আলোচিত। এটা তো কাঙ্ক্ষিত ছিল না। 22 জন উপদেষ্টার মধ্যে 8 জন ছাড়া 8-9 বাকি জন সবাই এই একাধিক এই গাড়ি কাজটি ব্যবহার করছেন। আবার তারা কারা? এ বাড়ির জন প্রত্যেকেই অত্যন্ত আলোচিত, প্রশংসিত, কেউ শিক্ষক, কেউ ভালো গবেষক। একজন মাত্র উপদেষ্টা উনি গাড়ি ব্যবহার করেন না, বাণিজ্য উপদেষ্টা। তো ওই ক্ষেত্রে সরকারি গাড়ি ব্যবহার করেন না। ওনার এর চেয়ে ব্যক্তিগতভাবে এর চেয়ে আর অনেক দামি দামি গাড়ি ব্যবহার করার ক্যাপাসিটি ওনার নিজেরই আছে। তো কিন্তু এখানে একটা বিষয় ছিল যেটা রনি ভাই শুরুতেই বলেছেন, যে আমাদের আমলাতান্ত্রিক যে বিষয়টা দিনে দিনে, বা বিশেষ করে গত 15-16 বছরে তারা কিন্তু যেই মানে নিজেদেরকে উন্নয়নের দিকে নিয়ে গেছেন, উন্নয়ন বা উন্নতির সংজ্ঞা ভিন্ন, কিন্তু তারা নিজেদেরকে যেভাবে সমৃদ্ধ করতে পেরেছেন, আমাদের রাজনীতিবিদরা নিজেদেরকে ওই মানে সমৃদ্ধ করতে পারেননি, অথবা করতে দেয়া হয়নি। তো এই ক্ষেত্রে যদি একটু পেছনের দিকে যাই, এখন পর্যন্ত যাদের নিয়ে সমালোচনা হচ্ছে, ফ্যাসিস্ট বলা হচ্ছে, স্বৈরাচার বলা হচ্ছে, আরও নানান শব্দ ব্যবহার করা হচ্ছে, এই শব্দগুলো কিন্তু রাজনীতিবিদদেরকে উদ্দেশ্য করে বলা হয়। যদি আমরা এরশাদ আমলের দিকেও যাই, জেনারেল এরশাদ আমলে, তার সরকারেও স্বৈরাচার বলার পরও তার সরকারেও কয়েকজন পাক্কা রাজনীতিবিদ ছিলেন, খুব ঝানু পলিটিশিয়ান তারা। ঘটনাটা হয়তোবা 88 অথবা 89 সালে, অর্থাৎ ওনার পতনের ঠিক আগ মুহূর্তে। রনি ভাই যেটা ছাইয়ের কথা বললেন, ছাই দিয়ে যদি অমৃত বলা হয়, বাস্তব সেটা ঘটেছিল। ওই সময়ের একজন পীর সাহেব একটা পাউডার আবিষ্কার করেছিলেন, জ্যোতি হিমেল পাউডার, সায়েদাবাদী। তো এই পাউডারটার বিষয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন যারা, তারা প্রত্যেকে বাংলাদেশের শীর্ষ সারির রাজনীতিবিদ, মিজানুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এরকম রাজনীতিবিদ। গায়ে দিলে ওটা ঠান্ডা লাগে। গায়ে দিলে শুধু ঠান্ডাই লাগে না, আমরা ছোটবেলায় সেটা দেখেছি, খুব ভূমিকা রাখা যায়, তারা অবদান রাখছেন। অর্থাৎ দেখেন বুদ্ধিটা কত সূক্ষ্ম। অর্থাৎ আমাদের পীর সাহেবরা যেরকম কিছু ম্যাজিক জানেন, আমাদের আমলারা ক্ষেত্র বিশেষে আর একটু বেশি জানেন।
সেটা কিন্তু বারবার প্রমাণিত। এক দুজনের কথা না, গড়ে প্রায় আমলারা যেটা করেছেন গত 15-16 বছরে, তারা নিজেদের একটা হিম্মত প্রতিষ্ঠা করেছেন, অথবা আওয়ামী লীগের মতো প্রাচীন দলকে বা এই দলের প্রবীণ নেতাদেরকে কবজা করতে পেরেছেন, যদি সাদামাটা বাংলায় বলি। কিভাবে কবজা করতে হয় সেই মেকানিজমটা তারা জানেন। আবার যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন বলে মনে করা হচ্ছে বা এখন মোটামুটি একটু ফুরফুরে আছেন, বিএনপি নেতারা, তারাও কিন্তু জানেন, খুব ভালো করে জানেন। কিন্তু আপনি দেখেন গত 6 মাসে তাদের দিক থেকে কোনো বক্তব্য এসেছে কিনা যে কালচারটা বন্ধ করা দরকার? কোনো বক্তব্য কিন্তু নেই। বরং যে আমলাদেরকে পদোন্নতির বিষয়ে, নানান পদায়নের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও নানান তদবিরের কথা কিন্তু গণমাধ্যমে এসেছে বা আসছে। অর্থাৎ তারা পরিবর্তনটা গুণগত পরিবর্তন করলেন না, ব্যক্তির পরিবর্তন করলেন। আপনি 14 সাল অথবা 18 সাল বা 24 সাল, অর্থাৎ দিনের ভোট রাতের সাল, অথবা বিনা ভোটে 153 জন পাশ করানো, অথবা আমি ডামি স্বামীতে 24 সাল, যে ডিসি সাহেবরা ছিলেন, যে এসপি সাহেবরা ছিলেন ওই সময়ে, এটার জন্য কিন্তু কোনো তদন্ত কমিটি করতে হয় না, কোনো কমিশনও করতে হয় না, কোনো সংস্কার কমিশন করতে হয় না, অনুসন্ধানী টিমও করতে হয় না। টান দিলে হিসাবটা কিন্তু চলে আসে। কোথাও কি আমরা শুনেছি এখনো, বা আপনি শুনেছেন কিনা, যে ওই সময়ের ডিসি সাহেব যারা ছিলেন, এসপি সাহেব যারা ছিলেন, ওনারা কোথায়? কিন্তু গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে কিছু তথ্য আছে যে তাদের কেউ কেউ এখনো বহাল তবিয়তে আছেন এবং ভালো জায়গা মতো আছেন, বা তাদের কেউ কেউ নিজেকে বঞ্চিত প্রমাণ করতে পেরেছেন, ত্যাগী প্রমাণ করতে পেরেছেন। কার জন্য ত্যাগী? বিএনপির জন্য ত্যাগী। যেহেতু তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপির দিকে চলে এসেছে, তারাও ত্যাগী, ত্যাগ করেছে তো কিছু না কিছু একটা। তো এই যে তামাশাটা, এই যে সার্কাসটা, এটা বন্ধ হোক বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত ওই রকম কোনো দাবি আসেনি, শুনিও নি কোথাও। আবার দেখেন আমাদের শিক্ষক মহোদয় যেটা বললেন, ডিসি সাহেবরা, তাদেরকে যদি আমরা অ্যাব্রিভিয়েশন করি, ডেপুটি কমিশনার হয় অথবা ডিস্ট্রিক্ট কালেক্টর হয়, কিন্তু তাদের শাসক হওয়া, প্রশাসক হওয়ার একটা মোহ। তারা বাংলা তর্জমাটা করে ফেলেছেন জেলা প্রশাসক। তো শাসক, প্রশাসক, এই শব্দগুলো খুব আকর্ষণীয়। যেটা আপনি খেয়াল করেন, আমাদের গত কয়েকটা বিসিএসে ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা এগ্রিকালচার থেকে পাশ করা, আমরা ছাত্র জীবন যদি আমলে নেই, দেখা যায় যে প্রথম ক্যাটাগরির যারা, তারা হয় ডাক্তার হয়, ওটা না হলে ইঞ্জিনিয়ার, ওটা না হলে এগ্রিকালচার। আপনি দেখেন গত কয়েকটা বিসিএসে এই 3 শ্রেণীর মেধাবীরা জেনারেল ক্যাটাগরিতে যাচ্ছেন বিসিএসে। তাদের মধ্যে একটা শাসক হওয়ার প্রবণতা, গবেষক হতে চান না কিন্তু তারা কিন্তু গবেষক হওয়ার উপযুক্ত, কিন্তু গবেষক না হয়ে তাদের মধ্যে একটা শাসক হওয়া, অর্থাৎ শাসন করার একটা প্রবণতা আছে। কিন্তু বলার সময় কিন্তু আবার বলেন যে সেবক। অর্থগতভাবে কিন্তু বিশাল তফাৎ, কোথায় শাসক আর কোথায় সেবক, বিশাল তফাৎ। তো সেটা ওই যে রাজনীতিবিদরা যেরকম নিজেদেরকে ত্যাগী বলেন, বঞ্চিত বলেন, আমলারাও সেটা শিখেছেন, তাদের মধ্যে ওই প্রবণতা ঢুকেছে। বলার সময় সেবক বলেন, দেশ সেবা করতে চান, কিন্তু কিভাবে তাদের সেবার নমুনা, সেটা কিন্তু আমরা ধাপে ধাপে দেখছি। আবার প্র্যাকটিক্যালি দেখেন, আমাদের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক, আপনি যদি ডাক্তারের কথা বলেন, আসবে যে কিসের ডাক্তার, চোখের না কানের নাকি হার্টের? দেখবেন ডাক্তারের পরিচয় আসে যে উনি সাচিব, ওনার নাম ডেব। আসলে এই সাবজেক্টের কোনো ডাক্তার বাংলাদেশে নেই, বা এই নামে কোনো অসুখও নাই। শিক্ষক, কি শিক্ষক? জাতীয়তাবাদী শিক্ষক, আওয়ামী শিক্ষক। শিক্ষক শোনা মাত্রই প্রশ্ন আসতে পারতো বায়োলজি না কেমিস্ট্রি না বাংলা ইংরেজি, কিন্তু নাম আসে জাতীয়তাবাদী অথবা লাল স্যার অথবা নীল স্যার। দেখেন কত বড় দুঃখজনক। তো সেটা এবার গণ আন্দোলনের সময় আপনারা ডাক্তারদের ভূমিকাও দেখেছেন। ডাক্তারদের কাজ হচ্ছে চিকিৎসা দেয়া, কিন্তু আমরা দেখেছি যে আহত ছাত্ররা যখন হাসপাতালে গেছে, ওই ডাক্তারদের কেউ কেউ পুলিশকে ফোন করেছেন ধরিয়ে দেওয়ার জন্য। যেখানে তার দায়িত্ব চিকিৎসা দেয়া, ওখানে উনি দায়িত্ব পালন করেছেন, ধরিয়ে দেওয়ার দায়িত্বটা পালন করেছেন। অর্থাৎ চতুর্দিকে যে একটা মেসাকার অবস্থা, ওইটার থেকে যেন আমাদের উত্তরণ ঘটে। ফেসিস্ট বলতে শুধু শেখ হাসিনাকে ফেসিস্ট বলা বা তার সহকর্মী যারা এক এক জায়গায় নিজে নিজে এক একজন ফেসিস্ট, তো ওই ক্ষেত্রে ফেসিস্টের দুয়ারটা যেন বন্ধ হয়, এই দরজাটা যেন আর না খোলে, এরকম একটা উদ্যোগ কিন্তু কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না। বরং যে ঠিক আছে, নতুন করে কে ফেসিস্ট হওয়া যায় না, সরকার নিজেই তো, অন্তর্বর্তীকালীন সরকার নিজেই উদ্যোগ নিয়েছে, 6টি কমিশন করেছে। কমিশন, সংস্কার, এসব শব্দ কিন্তু বেশি চিবানো ঠিক না।
কারণ এই সংস্কার শব্দ 111-এর সময় এত চিবানো হয়েছে, দলে যাদেরকে পছন্দ করা হতো না ওদের নাম ছিল সংস্কারবাদী, গালিতে পরিণত হয়েছিল। কমিশন, কমিশন সুন্দর শব্দ, কমিশন বলতে আমরা একটা কমিটি বুঝি, একটা বোর্ডই বুঝি। এটা যদি আপনি বারবার উচ্চারণ করতে থাকেন, চট করে পাশ থেকে একজন বলবো কত শতাংশ, কত পার্সেন্ট কমিশন। কারণ অভ্যস্ত মানুষ কিন্তু ওইভাবে কমিশন কমিশন, এই কারণে এই শব্দগুলো কম উচ্চারণ করা ভালো, বরং কাজের কাজ করে ফেলেন বারবার উচ্চারণ না করে। কারণ আমাদের অভিজ্ঞতাটা বড় তিক্ত এই বিষয়ে। 111-এর সময় আমরা সংস্কার বলতে কি দেখেছি? ব্যবসায়ীকে ধরা হয়েছে, তার বাড়িতে 2টা হরিণ পাওয়া গেছে, তার সুপারি গাছের মাথায় 2 প্যাকেট বিস্কুট পাওয়া গেছে। অর্থাৎ রাজনীতিবিদদেরকে সংস্কারটা এভাবে করা হয়েছে। একটা পর্যায়ে উল্লেখ করতে হয়, বিএনপির একজন প্রবীণ নেতাকে বিএনপির একটি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা গায়ে হাত তুলল জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তাদেরকে প্রশ্ন করা হলো যে কাজটা কি করলেন? বললো যে আমরাও একটা সংস্কার করলাম। অর্থাৎ আপনি দেখেন কত বেদনাদায়ক। যে কারণে এখন যেহেতু আবার সংস্কার শব্দটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুব উচ্চারিত, সেটা দ্রুত করা ভালো। আবার বিএনপিকে যদি সংস্কারের কথা বেশি শোনান, এটা বিএনপি কিন্তু আবার কষ্ট পায়। কারণ 2022 সালে বিএনপি যখন রাস্তায় দাঁড়াতে পারে না, বিরোধী দল মানে তাও না থাকার মতো বিরোধী দল, যারা সরকারে ছিলেন আওয়ামী লীগ, আর যারা বিরোধী দলে ছিলেন তখন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, তারা বিএনপিকে কোনো বিরোধী দল মনে করতো না, যেটা কোনো দলে না। তো গণমাধ্যমে আসতো যে ওইটার নাম হচ্ছে রাজপথের বিরোধী দল, এটার নাম হচ্ছে সংসদের বিরোধী দল। আর মানুষ বলতো বিরোধী দল কোনটা, এইটা না ওইটা, একটার নাম এইটা আর একটার নাম ওইটা, মানুষ বুঝে নিত। তো ওই অবস্থায় বিএনপি কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে, 31 দফা সংস্কার। এটা দুঃসাহসী কাজ, ওই সময়ের জন্য এটা দুঃসাহসী কাজ। যে সংস্কার প্রস্তাবের মধ্যে এখন আমরা যে আলোচনাগুলো করছি সেগুলো প্রায় সবই আছে এবং খুব গুছানো ভাবে আছে। তো বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি ঐতিহাসিক ঘটনা ওই 31 দফা সংস্কারের যে প্রস্তাবটা, তারা তখন রাষ্ট্র মেরামত শব্দটা ব্যবহার করতো বেশি। তো মেরামত বলা হয় এই কারণে যে সাদামাটা বাংলাটা, সংস্কার লিখতে গেলে বানানো ভুল হওয়ার একটা আশঙ্কা থাকে। তো মেরামত হওয়া অথবা শুদ্ধ হওয়া, তো এই শুদ্ধ হওয়া আমি নিজের মধ্য থেকে তাগিদ বোধ করছি কিনা, যদি তাগিদ বোধ করে থাকি তখন আমি নিজেকে পরিবর্তন করব, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন, মেরামত করব, সংস্কার করব, ভালো হয়ে যাব, যেটা আরও সাদামাটা বাংলা। তো ভালো হয়ে যাওয়ার প্রশ্নটা কখন আসে? যে আমি কিছু গোলমাল করেছিলাম অথবা কিছু ভুল করেছিলাম। তো এই কারণে বলছি যে এই পর্যন্ত সম্ভবত 4টা কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে, কাল পরশুর মধ্যে আরও 2-3টা আসবে। তো সংস্কারের বাস্তব অর্থ আপনি দেখেন, যেখানে সংস্কারের ব্যাপক তাগিদ, ওখানে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, যিনি অত্যন্ত ধীরস্থির মানুষ, খুব গুছিয়ে কথা বলেন, সংস্কার প্রশ্নে তিনি কিন্তু একটু বিরক্তি প্রকাশ করেছেন। তার প্রতিক্রিয়ায় বলেছেন যে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে ওটা মানতে গেলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়ে যায়। ওখানেও দেখেন ক্ষমতার প্রশ্ন, ওখানেও খর্ব হওয়ার প্রশ্ন, হারানোর প্রশ্ন। তাহলে এরকম একটা অবস্থায় কিছু কিছু বিষয় আছে কখনো কখনো কম বলা ভালো। জি, আমি আসবো আপনার কাছে। জনাব গোলাম মাওলা রনি, যে বিষয়গুলো এখানে আসছে যে যতটা বলছে ততটা করা যাচ্ছে না, বা যেরকম কাঙ্ক্ষিত প্রত্যাশা নিয়ে আমরা চাচ্ছি সেটি হচ্ছে না, কিন্তু তাতে কি খুব বেশি দোষ দেওয়া যায় যদি এটি আপনি ভাবেন যে প্রায় প্রতিনিয়ত প্রতিদিনই হয়তো সকালে যখনই ওনারা কর্মক্ষেত্রে যাবেন বা চিন্তা করবেন আজকে এই কাজ করব, তাদেরকে মাথায় নিতে হচ্ছে যে আজকে আমার কোন আন্দোলন বা কোন দাবি দেওয়ার মুখোমুখি হতে হবে। এরপর এ যাবৎ যে 6 মাস যাচ্ছে, এই 6 মাসের মধ্যে এত দাবি দেওয়া, এবং রীতিমতো সাম্প্রতিক সময়ে তো নৈরাজ্যকর পরিস্থিতি, জনজীবন অতিষ্ঠ, এই যখন অবস্থা তখন তাদের যে মূল মনোযোগ সেটি কি দূরে সরে যায় না এই ঘটনাগুলো থেকে? এটা তো তাদের যাওয়াই উচিত। এর কারণ হলো, শুনুন, এখানে আপনি দাবি দেওয়া যে বলেন, এটা দাবি দেওয়া আমি এখন মনে হচ্ছে না। বিকজ কারো কাছে যদি আপনি দাবি করেন তো তার সঙ্গে আপনার একটা অ্যাডাপশন থাকবে, একটা অথেন্টিকেসি থাকবে, একটা অথরিটি থাকবে, যে এবং আপনি যেমন সন্তান পিতার কাছে চায়, প্রজা রাজার কাছে চায়, তারপরে আমার নির্বাচিত জনপ্রতিনিধি আমি তার কাছে চাই। তো সেই অর্থে এখন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সঙ্গে এই দেশের যারা জনগণ, তাদের আসলে ওই রকম কোনো পলিটিক্যাল যে কালচার আছে, সেই কালচারের কোনো সূত্রেই আপনি কোনো সম্পর্ক খুঁজে পাবেন না যে সম্পর্কের ভিত্তিতে তাদের কাছে দাবি নামা পেশ করা যেতে পারে। 2 নম্বরে হলো যে তারা যে এই দাবি দেওয়া পূর্ণ করবেন, সেই পূর্ণ করার জন্য তাদের যে ধীশক্তি, তাদের যে লং টার্ম প্ল্যান, তারপরে তাদের যে অথরিটি,
প্রায় পুরো জিনিসটি প্রশ্ন সাপেক্ষ। আমরা বলছি অভ্যুত্থান, আমরা বলছি বিপ্লব, আমরা বলছি রিসেট বাটন, নানা দিক থেকে যারা এখানে এসছেন তারা প্রথম দিন থেকে আসার সময় চিন্তা করতে পারেননি এবং এখনও পর্যন্ত তারা চিন্তা করতে পারেননি। এখানে দাবিনামা বলতে যে জিনিসটি হচ্ছে সেটি হলো যে যার মতো করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আর সুযোগ নেওয়ার চেষ্টা করছে তারা সরকারকে মনে করছে এই সরকার দুর্বল, অসহায়, এবং এর কাছ থেকে যত পারো ধরো মারো খাও, সুযোগ নিয়ে যায়। যখনই একটা গণতান্ত্রিক সরকার আসবে কিংবা ধরুন একটা মিলিটারি সরকার আছে, গণতান্ত্রিক সরকারের জনসমর্থন থাকে আর মিলিটারি সরকারের লাঠি থাকে, তখন দেখা যাচ্ছে যে এই ধরনের জিম্মি করার সাহস কারো হয় না। আর দাবি দেওয়া, শোষণ, বঞ্চনা এটা সব সমাজেই থাকে এবং পৃথিবীটাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করেছেন। এখানে সাপ্লাই অ্যান্ড চেইনের যে ম্যানেজমেন্ট, এখানে একটা ল্যাকিংস থাকবে। আপনার যা প্রয়োজন সেই তুলনায় সরবরাহটা কম থাকবে, এটি স্বাভাবিক থাকবে। কিন্তু এখন যে জিনিসগুলো হচ্ছে এটাকে দাবি দেওয়া পেশ বা সেটা পূর্ণ করা আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তারা সবাই আসলে যার যার জায়গা থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আর অনেকে সুযোগ নেয়, কিন্তু চলো একটু সময় নিয়ে সরকারকে ভয় দেখায় আসি, তো এরকম একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আচ্ছা ঠিক আছে, কয়েকজন লোক একটু একত্র হলাম, তো চলো একটু যমুনার দিকে যাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বয়স্ক মানুষ, ওখানে আছেন, কীভাবে আছেন, কী অবস্থা আছেন, একটু দেখে আসি। তো যাওয়ার পথে পথে একটু স্লোগান দিলাম, একটু কথাবার্তা করে মনে হলো যে শাহবাগ চত্বরে আজকে খুব বেশি গাড়ি চলাচল করছে, আমার মেজাজ গরম হয়ে গেছে, তো চলো একটু গাড়ি চলাচল থামিয়ে দিই, ডাইভার্ট করে দিই, এই 20-25 জন লোক বসে গেলাম। কিন্তু সত্যিকার অর্থে কনক্রিট, একেবারে যেটিকে বলা হয় কনক্রিট অ্যান্ড বেনিভোলেন্ট যে দাবি দেওয়া, এরকম একটা দাবি দেওয়া যার সঙ্গে সমস্ত মানুষেরই একটা আন্তরিকতা আছে যেটা হওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে এখনও সমতা আসেনি। একটা বোঝার চেষ্টা করুন যে আমরা তো আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত হোল অফ দ্য নেশন আমাদের একমাত্র স্বপ্ন ছিল শেখ হাসিনা যাবে। তো শেখ হাসিনা যাবে, শেখ হাসিনার পরে কি হবে না হবে আমরা ওই আশা ছেড়ে দিয়েছিলাম। এবং শেখ হাসিনার দিন দিন আমরা যত আশা করছিলাম তার চেহারা তত সুন্দর হচ্ছিল, তার শক্তিমাত্রা তত বাড়ছিল, এবং আমরা হতাশ হয়ে আল্লাহর কাছে বলতাম যে হে আল্লাহ, তুমি এটা নিয়ে বেহেশত নসিব করে দাও, তোমার তো বিরাট বেহেশত, আমাদের আর সহ্য হচ্ছে না, তাকে নিয়ে গিয়ে তুমি জান্নাতে দিয়ে দাও, তবুও আমাদেরকে এখান থেকে রক্ষা করো। আমাকে একজন দোকানদার বলছিল যে ভাই শেখ হাসিনা কবে যাবে? তা আমি বললাম যে ভাই উনি তো সব কিছুই এলোমেলো করে গেছেন, তো উনি চলে যাওয়ার পরে যেটা বিশৃঙ্খলা, এমনকি একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে এবং আপনার দোকানও লুট হয়ে যেতে পারে, বড় একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। তো সে বলে হোক, আমার দোকান লুট হোক, তবু সে যাক। তো শেখ হাসিনা সম্পর্কে আমাদের বিরক্তিটা ওই পর্যায়ে ছিল। তো আল্লাহর রহমতে শেখ হাসিনা বেহেশতে গেছেন, এখন দুনিয়ার বেহেশতে আছেন, আগামীতে হয়তো আকাশের বেহেশতে যাবেন। তো অল্টারনেটিভলি শেখ হাসিনার যাওয়ার পরে যে শূন্যতাটা, সেই শূন্যতাটা পূর্ণ করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি থেকে শুরু করে আমাদের কারোরই কোনো প্রস্তুতি ছিল না। আমাদের মধ্যে অনেক বড় বড় মানুষ, আপনি দেখবেন অনেক বিশাল ভুঁড়িওয়ালা অর্থনীতিবিদ, এত বড় ভুঁড়ি যে ওইগুলো ওইটা টেনে রাখার জন্য আলাদা প্যান্ট পরতে হয়, তাকে আলাদা অর্ডার দিয়ে প্যান্ট বানাতে হয়। তো এরকম বুদ্ধিতে তার পুরা পেট ফেটে যাচ্ছে। উনিও এখন এই অর্থনীতির এই জিনিসগুলো মিলাতে পারছেন না, আগে কিন্তু মিলাতে পারতেন। আপনি একটা সময় কিছুদিন পর আপনি দেখতেন আবুল বারাকাত বিরাট একটা তথ্য নিয়ে আসতেন, অমুক অমুক জায়গাতে এটা হয়েছে। আপনি এখন কোথাও আবুল বারাকাতকে খুঁজে পাবেন না। এখন আমরা সত্যিকার অর্থে এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে একটা ম্যাগনেটিক লিডারশিপ দরকার, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। এবং আমরা ওনাকে যত বড় মনে করেছিলাম, ওনাকে কি বড় মনে করেছিলাম, ওনাকে আমরা মনে করেছিলাম আকাশের মতো বিশাল, ওনাকে আমার উচ্চতা মনে হয়েছিল হিমালয়ের চেয়ে তার উচ্চতা বড়, ওনাকে উদারতায় মনে হয়েছিল যে উনি সাগরের সাথে বিশাল উদারতা। কিন্তু এই গত কয়েক মাসে মাই গড, উনি তো চট্টগ্রামের বাইরে যেতে পারছেন না, গ্রামীণ ব্যাংক ভবনের বাইরে ওনার দৃষ্টি সেখানে পড়ছে না। আর যমুনার বাইরে ওনার বের হতে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে তারপর সেখান থেকে তাকে বের হতে হচ্ছে প্রোটোকল দিয়ে। অথচ উনি জনগণের ভালোবাসায় এতটা সিক্ত ছিলেন পুরো অক্টোবর, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত। উনি যদি একা বের হতেন, মানে এই পুরো 3টে মাস যদি একা বের হতেন, একটা রিক্সা নিয়ে বের হতেন, মানুষ তার গায়ের
চামড়া বিছিয়ে দিত তাকে হাঁটার জন্য, এই ভালোবাসা। এখন এই যে মানুষের ভালোবাসাটা সার্টেন লিমিট পর্যন্ত থাকে, সিমিলারলি অন্যান্য যারা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রেজওয়ানা বলেন, অন্যান্য যারা আছেন সবার প্রতি আমাদের কিন্তু সেই ভালোবাসাটা ছিল। কিন্তু সেই জায়গাটি পূর্ণ রাখার জন্য যে দক্ষতা, যে আন্তরিকতা, যে সততা, যে ন্যায়নিষ্ঠতা, সেই জিনিসগুলো তাদের যে প্রদর্শন করার দরকার ছিল সেটা তারা করেনি। 2 নম্বর হলো যে মানুষ যেটি হয়, আপনি ধরুন আমাদের শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া, তারা কিন্তু দেশের প্রচলিত অনুযায়ী অতটা শিক্ষিত নন, একটা উত্তরাধিকার রাজনীতিতে এসেছেন, কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞাটা এরকম ব্যাপার, তাদেরা বুঝতে পারতেন যে তাদের কোন জিনিসটি নেই আর কোন জিনিসটি দরকার। তো যেই জিনিসটি নেই সেটা নিয়ে তারা বড়াই করতেন না, তারা ওই বাকি যে এক্সপার্ট লোকগুলো সেখানে তাদেরকে আনতেন। আপনি বোঝার চেষ্টা করেন, যখন জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন ক্ষমতায় এলেন, তিনি বুঝতে পারলেন যে আমার রাজনীতিবিদ দরকার। তিনি যত ওই সময়ের মধ্যে যত ট্যালেন্ট এন্টি আওয়ামী লীগের, তার টার্গেট ছিল আওয়ামী লীগে আনার জন্য। তিনি আওয়ামী লীগকে রাজনীতি আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন। যখন দেখলো যে এরা খালি গন্ডগোল করে, একে অপরের সাথে মারামারি করে, মিজান সাহেব মারামারি করে, 2-3টে গ্রুপ হয়ে গেছে, পরে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে করলেন কি, মুসলিম লীগ যেটা আওয়ামী লীগের বাইরে সব পলিটিক্যাল ট্যালেন্টগুলোকে তিনি নিয়ে আসেন। এরশাদ সাহেবও একই অবস্থা। তিনি ক্ষমতায় বসার পর দেখলেন যে আমার লেফট রাইট দিয়ে কাজ হবে না, আমার ডান্ডা দিয়ে কাজ হবে না, আমি সাইকেল দিয়ে যাচ্ছি, এটা অনলি ফর 15 days। এখন যদি লং রানে চালাতে হয় তাহলে জেলখানা থেকে সে মদুদ আহমেদ সাহেবকে বের করলেন, কাজী জাফর আহমদ সাহেবকে আনলেন, মিজানুর রহমান চৌধুরীকে আনলেন, শাহ মোজাম সাহেবকে আনলেন, এলে একটা জিনিস করেছেন। আবার দেখেন এরশাদ সাহেব মানে বেগম জিয়ার কথা চিন্তা করেন, হাসিনার কথা চিন্তা করেন, তাদেরও কিন্তু প্রচুর এরকম জিনিস আছে। কিন্তু এখন এরা কি করেছে, এরা কাকে এনেছে, মানে এখানে যদি খালও কাটতে হয়, খাল কাটার জন্য তাদের তো এক্সপার্ট লাগবে। এখন খাল কাটার জন্য তারা যে এক্সপার্ট আনছে, ভ্যাকুম মেশিন দিয়ে আপনি দেখেন লাল গাছ, এটি এত একটা নিকৃষ্ট জিনিস। আপনাকে বলি, প্রায় 40 কোটি টাকার মতো বাজেট ছিল, শাহজাহান খান হয়েছিল সেই কমিটির প্রধান, ট্যাক্স ফোর্সের একটা প্রধান, বুড়িগঙ্গা পরিষ্কার করবে। এবং বুড়িগঙ্গাতে এরকম একটা ভ্যাকুম মেশিন দিয়া সে করলো কি, এই কয়েকদিন একটু লঞ্চ ভরে ভরে নিচের ময়লা ঠেলা উঠানোর পর 40 কোটি টাকা গায়েব। বুড়িগঙ্গার কিছু হয়েছে? হয়নি। এখন পৃথিবীর 2টো নদী, সাইগর নদী এবং টেমস নদী, যারা আমাদের বুড়িগঙ্গার চেয়ে খারাপ হয়ে গেছিলো, এই দুটো গিয়ে দেখেন এখন টলটল করে পানি। আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে। আবার ঠিক সেই শাহজাহান খান যেই কাজটি করছে, এখন শাহজাহান খান যে কাজটি করেছে তার চেয়েও নিকৃষ্টভাবে, তার চেয়েও বেকুবের মতো, অথর্বের মতো। শাহজাহান খান কখনো বুড়িগঙ্গাতে গিয়া সে বলে না যে আমার জন্য লাল কার্পেট বিছাও, ভাইব্রেট হচ্ছে, পড়ে যেতে পারে। আরে বাবা, আপনি যদি ভাইব্রেট পড়ে যায়, আপনি ওখানে গেছেন কেন মরতে? হু হ্যাজ গ্যাবড? আপনি হেলিকপ্টারে যেতেন, আপনি ড্রোনে করে যেতেন। হ্যাঁ, একটা সিঙ্গেল ছোটো ছোটো ড্রোন পাওয়া যায়, ছোটো ছোটো হেলিকপ্টার পাওয়া যায়। আমাদের হুজুররা কত সুন্দর হেলিকপ্টারে ঘুরে। তো সে যদি এরকম একটা হেলিকপ্টার ভাড়া করে ওখানে দেখতে ভাইব্রেট করেছেন, তার ওখানে যাওয়ার দরকার ছিল কি? সেটাতে দেখাদেখি করতো। 2 নম্বর হলো এরকম একটা ছোটো খাল, তার মধ্যে একটা ভ্যাকুম মেশিন বসাইয়া ওখান থেকে ময়লা উঠাইয়া খাল পরিষ্কার করা হচ্ছে। এই জিনিসগুলো এই বর্তমান জামানাতে এতটা হাস্যকর এবং এতটা ট্রলের যে এই লেখাপড়া যারা শিক্ষিত ভদ্র মানুষ, এদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো আশা করিনি। ফলে আমরা এতটা আশাহত হয়ে পড়ছি, ফলে এখন করছি কি, যার যতটুকু ক্ষমতা আছে আমরা কি করছি, কেউ টিটকারি করছি, কেউ ঠাট্টা করছি, কেউ মস্কারে করছি, কেউ ভয় দেখাচ্ছি, কেউ বলছি যে ও কালকে থাকবে না, কেউ অভিশাপ দিচ্ছি, যা এরকম অলি আল্লাহর মতো যে তুই জ্বলে পড়ে সারখার হয়ে যাবি। হ্যাঁ, ও মানে যায় যার মতো করে করছে। এইভাবে আসলে একটা রাষ্ট্র চলতে পারে না। ফলে এই যে একটা বিশৃঙ্খল অবস্থায় পানি ঘোলা হয়ে গেছে। তো ঘোলা পানিতে সবচেয়ে সংগঠিত শক্তি এখন কারা আছে, সেটা হলো আমলাতন্ত্র। আর আমরা সবাই কিন্তু অসংগঠিত। বিএনপি অসংগঠিত, জামাত অসংগঠিত, নিজেদের মধ্যে পারস্পরে সাংবাদিকরা অসংগঠিত। সব জায়গাতে একটা খাবলা হয়ে গেছে, সব জায়গাতে একটা টানাটানি শুরু হয়ে গেছে। এবং এর মধ্যে আবার কিংস পার্টি, তারপর শেষে আবার অমুক পার্টি, আজকে এই গুজব দিল্লি থেকে এইখানে, আজকে পুশিং করা হবে, কালকে সার্জিক্যাল অপারেশন চালানো হবে। এভরিডে যে সমস্ত জিনিস চলছে, মানুষের ঝালাফালা হয়ে গেছে। আর এই ঝালাফালার মধ্যে যারা সংগঠিত শক্তি, তারা মনে করছে যে মামা ভালো একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগে ভালো একটা গাড়ি চালাবো, এই সুযোগে ভালো একটা কোর্ট কিনবো, এই সুযোগে একটা অ্যাপার্টমেন্ট কিনবো। আর ওই যে বিভিন্ন আওয়ামী লীগের যারা লোকজন আছে, কেউ হয়তো গাজীপুরে একটা রিসোর্ট করেছে, এখন সেই রিসোর্টটা কীভাবে দখল করা যায়, আর দখল না করুক। ধরেন একটা রিসোর্টকে বাজেয়াপ্ত করা হলো, 2 মাস গিয়ে বউ বাচ্চা নিয়ে আমি সেখানে থেকে আসলাম, এটাই আমার কাছে একটা বিরাট পাওনা। তো এইরকম
নানা রকম দুষ্ট বুদ্ধি আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে। জি, আসবো আবারও। ডাক্তার এ কে মতিনুর রহমান, যে বিষয়গুলো আলাপ করছিলাম সার্বিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করবেন। এই যে যে অবস্থা চলছে সেখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা যদি বলি, সেই জায়গাতে তারা আসলে কি দায়িত্ব পালন করছে? আপনি দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো দেখছেন খুব কাছ থেকেই। রাজনৈতিক দলগুলোর তো একটা দায়িত্ব পালনের বিষয় রয়েছে নিঃসন্দেহে। তাদের কি কেবলমাত্র সমালোচনা বা উপদেশ বা যেই বিষয় সেগুলোই না, তাদের নিজেদেরও কিছু করবার রয়েছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ মজিদ ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি রনি ভাইয়ের সর্বশেষ জায়গা থেকে একটু শুরু করি। রনি ভাইকে ধন্যবাদ। শেষে যে রনি ভাই স্টেটমেন্ট দিয়েছেন যে আসলে সবাই অসংগঠিত এবং আমলাতন্ত্র একটা সংগঠিত সুযোগ নিচ্ছে, আমি রনি ভাইয়ের সাথে একমত। যখন এই সংগঠিত অর্গানাইজেশনটি এখানে মানে দীর্ঘদিন যাবত আপনি দেখবেন যে পূর্ণ প্রক্রিয়ায় তারা আবার নিজেরা নিজেদের মধ্যে স্বার্থগতভাবে একমত হয়েছে। মানে কেউ বঞ্চিত, কেউ হয়তো বঞ্চনা পায় নাই, যে কোনো ভাবে তারা একমত করেছে নিজে একে অপরকে। সমস্যাটা কোথায়? সমস্যাটা দেখেন, 90 সালে এরশাদ বিরোধী আন্দোলন যে হয়েছিল, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা আন্দোলন করেছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আমাদের জন্ম তখন। কিন্তু 90 সালে আমরা তরুণ ছাত্র বিশ্ববিদ্যালয়ে, আমরা মার খেয়েছি, এরশাদের জন্য আন্দোলন করেছি, 144 ধারা ভঙ্গ করেছি। কিন্তু এরশাদ পতনের পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায় বা রাষ্ট্রের স্বার্থগত কোনো দাবি করি নাই। এই কারণে আমরা চাইছি স্বৈরাচারের পতন ঘটুক। সমস্যাটা দেখা দিয়েছে এই 5 তারিখে 2024-এর অগাস্টের শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র কাঠামোর শেয়ারিং আপনি নিতে গেছেন। আপনি শেয়ারিং নিয়েছেন, আপনার মাধ্যমে আপনি এই উপদেষ্টাদেরকে নির্বাচন করেছেন। ফলশ্রুতিতে যেটা হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়েছে কিছু সমন্বয়কারীদের উপরে। এটি হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন। ফলে জনতা এবং শিক্ষার্থী মিলিয়ে যে আন্দোলনটা হয়েছে, অর্থাৎ আন্দোলনকে যদি কেউ ব্যক্তিগত মনে করে যে একটি অংশই আন্দোলনের ক্রেডিট দিবে, এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি স্তরে মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, মানে নারী, পুরুষ, বৃদ্ধ সবাই, মানে এমন কোনো সেক্টর ছিল না যে আন্দোলনের সাথে শরিক হয় নাই। এটি গেল একটা। ফলে শিক্ষার্থীরা যে কোনো মুভমেন্টই করুক না কেন, মব জাস্টিস করুক না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ভয় পায় এবং তাদের উপরে নির্ভরশীল তারা, এবং তাদের শেয়ারিং সেখানে রয়েছে। একটা হচ্ছে শেয়ারিং আছে, অন্যদিকে তারা শেয়ারিং এ নাই, এই রাষ্ট্র কাঠামোর বাইরে আছে, কিন্তু তাদের দ্বারা পরিচালিত হয়। এটি গেলে এক। আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে কিন্তু অ্যাকোমোডেট করে নাই, তাদের সাথে একটা গ্যাপ রয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ যে এই আন্দোলনের সাথে শরিক হয়েছিল, তাদের কর্মী বাহিনী যে শরিক হয়েছিল, এটিকে তারা রিকগনাইজ করতে চান। তারা মনে করেন যে এটি শুধুমাত্র শিক্ষার্থী সমন্বয়কারীর এই আন্দোলনের মূল নায়ক। এই জায়গাতে একটা গ্যাপের কারণে দফায় দফায় হয়তো মিটিং হয়েছে, কিন্তু তাদের সাথে যে সুসম্পর্ক, সমন্বয় যেটি সরকারে, সেটি কিন্তু। তারপরও আমি এই সরকারকে, বিশেষ করে রাজনৈতিক দলদেরকে ধন্যবাদ দিব এই কারণেই যে তারা এখন পর্যন্ত এই সরকারকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে এবং কার্যক্রমের মধ্য দিয়ে। কারণ তারা বারবার বলছে যে এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আসলে সামনে আরো খারাপের দিকে যাবে, যার ফলে তারা কিন্তু স্টিল সহযোগিতা করে যাচ্ছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। দেখুন, এটি মোস্তফা কামাল ভাই একটা কথা বলেছেন যে সচিবদের তালিকা করবার। জি, হ্যাঁ, 31 দফা বিএনপি 13 মে 2023 সালে তারা ঘোষণা করেছে। প্রথমে তারা কি আপনার 2030 করেছিল, যেটি 27 পয়েন্টে, এবং তার পরবর্তীতে তারা 31 দফা 2023 সালের 13 মে। এবং এখানে উনি যেটা বলছেন, ওনার সাথে আমি একমত যে এই 31 দফার পুঙ্খানুপুঙ্খ আমি নিজে পড়েছি একজন শিক্ষক হিসেবে, একজন মানে এই রাজনৈতিক শিক্ষার্থী হিসেবে। এমন কোনো বিষয় নাই, এটি কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এটা প্রকাশ করে নাই। এই সংস্কার বা এই রাষ্ট্র কাঠামো মেরামতের কোনো রূপরেখা অন্য কোনো দল দেয়নি। এটি কিন্তু তারা দিয়েছে 2023 সালে, হঠাৎ করে দিয়েছে তা কিন্তু না। এবং সেখানে লক্ষ্য করেন যে অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেখানে পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা। ডক্টর মতিনুর রহমান এই বিষয়টি যারা মোস্তফা কামাল বলেছেন, আমি আসছি, আমি মজলিম আমাকে একটু বলতে দেন, আমি আসছি সে জায়গাতে। সেখানে কিন্তু এটা দিয়েছে, এবং এটি নিঃসন্দেহে একটা সাহসিকতা, অর্থাৎ তারা মিন করেছে এটা।
এবং তারা রাষ্ট্র কাঠামো মেরামতের এই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবে এবং জনগণের পালসটা তারা বোঝার চেষ্টা করেছে। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ সবচেয়ে, আমি মনে করি যে রাজপথে সবচেয়ে ভিকটিম একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদেরকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য এমন কোনো পরিকল্পনায় শেখ হাসিনা নেয় নাই। আপনি সেখানে আপনি দেখবেন যে তারপরও কিন্তু তারা এই উদ্যোগগুলো নিয়েছে এবং তাদের অসংখ্য নেতাকর্মী গুমও হয়েছে। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আজকে বাংলাদেশের পট পরিবর্তনে আপনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি বলছেন যে খেয়ে হারিয়েছে অথবা আপনার আসলে কোনো তাল পাচ্ছে না, আপনার উদ্দেশ্য যদি হয় যে আমি একটা ইন্টারিম গভর্নমেন্ট কিছু সময়ের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগ গ্রহণ করবো এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো, আমার ব্যক্তিগত মনে হয় এদের কিছু কিছু উপদেষ্টা তাদের মূল পরিকল্পনা হচ্ছে লম্বা সময় ক্ষমতা টিকে থাকার জন্য। এবং এটা যে ভুল চিন্তা তাদের ভুল চিন্তা, এটি কিন্তু ইতিমধ্যেই যদি তাদের মধ্যে সেন্স অফ প্রপোর্শন থাকে তাহলে তাদের বোঝার কথা। জি, আমার অসংখ্য ধন্যবাদ ডক্টর মতিউর রহমান। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, জনাব মোস্তফা কামাল যেটি বলেছেন যে আমলাতন্ত্রের কথা আমরা বলছি এবং 3টি নির্বাচনের কথা বলেছেন, সেই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষত বিএনপির পক্ষ থেকে কি এ ধরনের কোনো তদন্ত করা কিংবা তারা কে কোথায় আছেন সেই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত ছিল কিনা, আপনি সেই বিষয়ে? আমি এই পয়েন্টে আসতাম, সেটি হচ্ছে খুব দ্রুত, আমাদের সময় কম। একটা কথা বলেছেন যে বিএনপি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করে বা এই জাতীয় কিছু কথা বলেনি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি কি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে? বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা নাই। এখন রাষ্ট্র ক্ষমতায় আছে প্রফেসর ইউনূস এবং তার যে তাদেরকে যেহেতু সহায়তা করার কথা আপনি বলছেন, সহায়তার একটি অংশ হিসেবে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নাই। তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে যাচ্ছে, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। সুতরাং যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি থাকতো তাহলে আপনি বিএনপিকে, আমি ডেফিনেটলি এই জায়গাতে বলতাম যে বিএনপি এই জায়গাতে উদ্যোগ গ্রহণ করেনি কেন। আরেকটা মোস্তফা কামাল ভাই বলছেন যে প্রস্তাব দিতে পারতেন কিনা ওনারা প্রস্তাব দিতে পারতেন কিনা এই বিষয়ে, উদ্যোগ নেয়ার জন্য কোনো প্রস্তাব দিতে পারতেন কিনা গভর্নমেন্টকে? না, সেটা বিএনপি নীতি নির্ধারক মহল জিনিসগুলো হয়তো বিবেচনা করবে, কারণ আমি যেহেতু বিএনপি নীতি নির্ধারক মহলের কোনো অংশ নেই, সুতরাং আমার পক্ষে সেটির উত্তর দেওয়া তো সম্ভব নয়। তবে একটা কথা বলি যেটা আমার বলা উচিত, মোস্তফা কামাল ভাই আরেকটা বলেছেন যে যেমন শিক্ষকদের রাজনীতি, ডাক্তারদের রাজনীতি, এটি তো সত্য যে রাজনৈতিক সংস্কৃতি প্রত্যেকটি পরতে গিয়েছে। কিন্তু মোস্তফা কামাল ভাই যদি সাংবাদিকদের কথাটা বলতাম আমি খুব খুশি হতাম, এই কারণেই যে শেখ হাসিনার সময় বিদেশ থেকে সফরে আসার পরে যে সাংবাদিকগুলো যে প্রশ্নগুলো করতেন এর উত্তরও শেখ হাসিনা জানতেন। অসংখ্য ধন্যবাদ, আমরা শুনি যারা মোস্তফা কামালের কাছে আমরা একটু শুনি। আমাকে শেষ করতে দেন, আমাদের সময় একেবারেই শেষ। না প্লিজ আমাকে শেষ করতে দেন। আমি ছোটবেলায় পড়েছি সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, কিন্তু আমার কাছে এখন মনে হয় সংবাদপত্র হচ্ছে একটা ভাঙা দর্পণ, যে ভাঙা দর্পণে এখন মানুষ মুখ দেখতে চায় না। তো সুতরাং এই গ্রুপ অফ সাংবাদিক, নাম করা সাংবাদিক আপনি এখনো দেখবেন যেগুলো ভাইরাল হয়েছে, তারাই কিন্তু এই আমরাই একটা অংশ শেখ হাসিনাকে কোন প্রশ্ন করলে খুশি হবেন, কোন প্রশ্ন করলে আমি টিভির লাইসেন্স পাবো, কোন প্রশ্ন করলে আমি প্লট পাবো, ফ্ল্যাট পাবো এবং ম্যাজিক শুরু করে একেবারে স্পষ্ট এমন কোনো বিশেষণ নাই যে সাংবাদিকরা করেন নাই। সুতরাং আমি বলি যে সমাজের পড়তে প্রত্যেকটি জায়গায় 17 বছরে আগেও ছিল, বাট সেগুলো অতটা দৃশ্যমান ছিল না। অনেক শিক্ষক ছিলেন যারা দল নিরপেক্ষ ছিলেন এবং এখনো যে নাই তা নয়, কিন্তু এই ধ্বংসটা কিন্তু শেখ হাসিনা এমন কোনো জায়গা নাই যেটি আস্ত রেখেছেন। আমি মনে করি সেই জায়গাতে পরিবর্তনের জন্যই আগামী দিনগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা আসবেন তাদের এই জনগণের পার্টসগুলো বোঝা উচিত। অসংখ্য ধন্যবাদ। মানুষ কোনটাকে শেষ করতে হবে। জনাব মোস্তফা কামাল। ডক্টর মতিউর রহমান অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন, ন্যায্য কথাই বলেছেন। তো সাংবাদিকরা যারা, আমি সহ যারা আছি, তারা ভিন্ন দেশ থেকে কেউ আসেনি, চাঁদের দেশ থেকেও আসেনি, আফ্রিকা থেকে তো আসিনি। আমরা এই দেশেরই মানুষ, এই আলো বাতাসেরই মানুষ। তো সেখানে তিনি যৌক্তিকভাবেই বলেছেন একটা অংশ যেহেতু বাদ দিয়েছি আমি, বা আমার কাছ থেকে তিনি ওটা আশা করেননি, অবশ্যই বলা উচিত ছিল। তো যে বাস্তবতায় আমরা ছিলাম ওখানে, হ্যাঁ সাংবাদিকতা পালিয়েছে, অর্থাৎ পালাতে হয়েছে, পালানোর মতো উপযুক্ততা আমরা অর্জন করে ফেলেছি। মসজিদের ক্ষতি, এই কথাও সত্য, মসজিদের ক্ষতি, নিজেদেরকে দোষমুক্ত করার জন্য যদি বলে যে বাইতুল মোকাররমের খতিব সাহেবও পালিয়েছেন, উনি আবার বলবেন প্রধান বিচারপতিও পালিয়েছেন। বিচারপতিদের দিকে আঙ্গুল তুললে তারা বলবেন আবার ভাইস চ্যান্সেলররাও পালিয়েছেন, ভাইস চ্যান্সেলররা আবার বলবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নররাও পালিয়েছেন। অর্থাৎ এই পালানো, অর্থাৎ দৌড়ে ফার্স্ট হওয়ার যে একটা প্রতিযোগিতা হয়েছে, ওখানে কে ফার্স্ট হয়েছেন কে সেকেন্ড হয়েছেন ওটা নির্ণয় করা
বড় কঠিন হবে, আবার ঘাটা সর্বাঙ্গে। তো এখানে একটা বিষয় একটু শেষ করে ফেলি, আমলাদের যে কথাটা এসেছে, তারা তাদের অস্তিত্ব কিন্তু এই খাল বিষয়েও দিয়েছেন। সমালোচিত হয়েছেন উপদেষ্টারা, যদি পর্দার আড়ালে থেকে ওনারা সেফ থেকে ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা গালিচা ছিল না, গালিচার মতো ছিল, মতো, একটা বাংলা ম্যাট। আছে গালিচা সদৃশ, তাহলে আমরা ধরে নেই ওটা খাল গালিচা, লাল গালিচা না, এরকম একটা আবিষ্কার করে নিলে হয়, তারা আবিষ্কার করে দিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা কিন্তু এসে যায় যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করছে, কিন্তু সহযোগিতা করছে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়। যদি সহযোগিতা থাকতো, নিশ্চয় মত বিনিময় থাকতো, মাঝে মধ্যে কথাবার্তা হতো। এই খাল উদ্বোধন করার সময় অথবা খাল খননের সময় বা সংস্কারের সময় সহযোগিতা থাকলে তথ্য দিতে পারতেন, আমলারা দেন নাই। যে খাল উদ্ধারের নামে কি কি আরো খাল দখল হয়েছে, কারা কারা করেছে, বা এই খাল উদ্ধারের সময় আগে মন্ত্রীরা কিভাবে যেতেন, সেগুলো কিভাবে ভাইরাল হতো, কিভাবে সমালোচিত হতো, অ্যাক্টিভিটি যেমন হয় তাদের কাছে এই সংক্রান্ত তথ্য ছিল না। হয়তোবা আপনি খোঁজ নিলে জানতে পারবেন এই গালিচা কারা বসিয়েছে, অথবা ওই গালিচা দিয়ে হাঁটার সময় কি ড্রেস আপ থাকতে হবে উপদেষ্টাদের, নমুনায় মনে হচ্ছে ওই ধরনের পরামর্শ তাদের ছিল, যেটা রনি ভাই বলেছেন। তারা এত সুন্দর পরামর্শ দিতে পারেন যে কোথায় বঙ্গবন্ধুর নামে একটা মাঠ করে দিতে হবে, ঠিক বুদ্ধি দিচ্ছেন যে পাশে একটা মসজিদও করে দিতে হবে বঙ্গবন্ধুর নামে, ঠিক মাঝ দিয়ে এক সম্প্রদায় গজিয়ে যায় যে একটা টয়লেটও করে দিতে হবে। এই ঘটনা কিন্তু ঘটেছে দুঃখজনকভাবে। তো ক্ষমতার অন্ধত্ব আওয়ামী লীগ যারা করেন বা করেছেন বা এখনো আছেন, তারা কিন্তু বনেদি, কোনো সন্দেহ নেই, অত্যন্ত পাকা তারা রাজনীতিতে। তারাও আমলাদের ওই চক্করের কাছে কিন্তু কুলিয়ে ওঠেননি। তো আর এখন যারা আছেন তারা ক্লাসে ভালো পড়ান, ভালো অর্থনীতিবিদ আছেন, মাইক্রো বোঝেন, ম্যাক্রো বোঝেন, কিন্তু মানুষ যে জিনিসের দাম বেড়েছে এটা কিন্তু বোঝে। মানুষ মাইক্রো বোঝে না, কোন জিনিসের দাম কত বেড়েছে সেটা কিন্তু বোঝে। তো ওই উপলব্ধিটা, অর্থাৎ ওই পালস বোঝার ওই ক্ষমতাটা বা প্র্যাকটিসটা তাদের কিন্তু নেই। এটা অসংখ্য স্পষ্ট। ধন্যবাদ। শেষ করব আমরা, জনাব গোলাম মোল্লা রনি, শেষ মিনিটে আছি, এখন যদি কিছু কিন্তু যুক্ত এখন করেন। হ্যাঁ, এক শেষ মিনিটে বলছে যে এই যে শিবলি রুবায়েত নামক একজন লোককে ধরা হয়েছে, সরকারকে ধন্যবাদ। এরকম যারা ক্রিমিনাল রয়েছেন, দৃষ্টান্তমূলকভাবে যাদেরকে ক্রস ফায়ারে যদি প্রকাশ্যে দেওয়া হয়, এদের মতো লোক যারা ফাইন্যান্সিয়ালি দানব, পুরো জাতি মানে তারা খুশি হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের আমলাতন্ত্র এমনি অনেক বেশি হয়ে গেছে, 2-3টা প্রমোশন, মানে অনেক লোককে শুধুমাত্র খুশি করার জন্য জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে, রিজিওনাল সেক্রেটারি করা হয়েছে, কিন্তু কোনো পদবি নাই। তো কাজেই সেই দিক থেকে যদি এই 64 জন ডিসি এবং 3টা নির্বাচনে যারা ডিসির দায়িত্ব পালন করেছেন, তারপর সে টিওনোর দায়িত্ব পালন করেছে, সব মিলে যদি 1000-2 আমলাকে ফায়ার করে দেয়, কোনো কথা নেই। এই নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিল, ওসি, টিওনো, ডিসি, জাস্ট 24 ঘন্টা তাদের ফায়ার করে দিতে হবে, অন্য কোনো রিজন নাই, তোমরা এই নির্বাচনের সময় এই র্যাগিং এই কাজগুলো করেছো। আর হলো এই 3টি নির্বাচন কমিশন, হুদা কমিশন, রকিব হুদা কমিশন, আর নুরুল হুদা কমিশন, আর এই যে লাস্ট আওয়াল কমিশন, এই প্রত্যেকটা লোককে 24 ঘন্টার মধ্যে জাস্ট অ্যারেস্ট, 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরিয়ে উঠানো হয়, আমি শুধু বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা, 1 ঘন্টার মধ্যে এটা এখন যেখানে আছে সেখান থেকে আবার হিমালয়ে চলে যাবে। জাস্ট খুব বেশি কিছু করা লাগবে না। এই দুটো সিদ্ধান্ত নিতে আমি যদি ওনার জায়গায় হতাম, আমার আসলে হায়েস্ট 1 ঘন্টা লাগতো বাস্তবায়ন করতে, এটা কোনো ব্যাপারই না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।